নমস্কার, আপনারা দেখছেন নিউজ আজ বাংলা। প্রতিদিনের মতো আজকেও মুখোমুখি অনুষ্ঠানে নতুন অতিথি, নতুন বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আমরা আলোচনা করছি, সেই মুহূর্তটা অত্যন্ত দেশের কাছে গুরুত্বপূর্ণ। একদিকে চীনের আক্রমণ, সীমান্তে যুদ্ধ পরিস্থিতি, একাধিক জওয়ানের মৃত্যু, দেশ জুড়ে একটা ডাক দেওয়া হচ্ছে চীনা দ্রব্য বর্জনের। অন্যদিকে করোনার বাড়বাড়ন্ত তো আছেই, একদিকে করোনার মোকাবিলা, অন্যদিকে দেশের যুদ্ধকালীন পরিস্থিতি। ইতিমধ্যেই সীমান্তে আজকে বায়ুসেনা প্রধান জানিয়ে দিয়েছেন যে ইতিমধ্যেই একাধিক যুদ্ধ বিমান লাদাখ সীমান্তে প্রস্তুত করা হয়েছে। সব মিলিয়ে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে জাতীয়তাবোধ, দেশপ্রেমের কথা বলে একটা কথাকে বারবার বলা হচ্ছে যে সমস্ত ধরনের চীনা দ্রব্য বর্জন করা হোক। গতকালই এ রাজ্যের এক বিজেপি নেতা বলেছেন, যারা যারা এর পরেও চীনের তৈরি কিছু জিনিস চীনা দ্রব্য ব্যবহার করবে তারা সকলেই দেশদ্রোহী। চীনা দ্রব্য যারা ব্যবহার করবে তারা দেশদ্রোহী। এই দেশদ্রোহীদের মেরে ঠ্যাং হাত পা ভেঙে দেওয়া যায়, এই ভয়ঙ্কর কথা কিন্তু এ রাজ্যের এক বিজেপি নেতা বলেছেন। অন্যদিকে এখন যদি সোশ্যাল মিডিয়া আপনি খোলেন তাহলে দেখবেন চীনা দ্রব্য পরিত্যাগ করা, বর্জন করা, ভেঙে ফেলা, পুড়িয়ে দেওয়া, এই নিয়ে নানান কথা হচ্ছে। সবটাই কি আবেগ দিয়ে দেশপ্রেমের? আবেগের বাইরে কি আর কিছুই নেই? আজকে আমাদের আলোচনার বিষয় সমস্ত চীনা দ্রব্য বর্জন আদৌ বাস্তবসম্মত কি? আজকে আমাদের আলোচনার বিষয় সমস্ত চীনা দ্রব্য বর্জন আদৌ বাস্তবসম্মত কি? আমাদের অতিথি হিসাবে উপস্থিত আছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মাধব কোনার। মাধব, তোমাকে স্বাগত স্টুডিওয়। তুমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তুমি এই বিদেশ নীতি বা এই চীনের সাথে এই পরিস্থিতি তৈরি হলো কেন, এইগুলো তুমি সাধারণ গড়পড়তা মানুষের থেকে অনেকটাই বেশি বলবে বা বুঝবে, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। সমস্ত চীনা দ্রব্য বর্জন করা বাস্তবসম্মত কিনা এটা আমাদের মূল আলোচনার বিষয় হলেও আমরা এই প্রেক্ষিতটা জানা দরকার যে হঠাৎ করে এই বিষয়টা সামনে এলো কেন, হঠাৎ করে কি কারণে এই বিষয়টা সামনে আজকে উপস্থাপিত হলো, এটা আমাদের জানা দরকার। যারা অনুষ্ঠান দেখছেন তাদের কাছে অনুরোধ, আমাদের লাইভে ফোন নাম্বার দেওয়া আছে। অনুষ্ঠান কিছুটা গড়ানোর পর আপনারা ফোন করুন, করে আপনারাও আপনাদের মতামত জানান, বা আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে এই স্টুডিও থেকে আমরা চেষ্টা করব আপনাদের কৌতূহলের নিবৃত্তি ঘটাতে, আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আপনারা সরাসরি এই লাইভে ফোন করতে পারেন এবং আপনাদের সেই প্রশ্নের উত্তর আমাদের অতিথি অধ্যাপক মাধব কোনার দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমরা প্রথমে যাবো এই প্রেক্ষিতটা, হঠাৎ করে চীনা দ্রব্য সব বর্জন করো, এই জায়গাটায় তৈরি হলো কেন, এটা তুমি কি মনে করছো? তো প্রথমেই বলি, আমি আজ বাংলা চ্যানেলকে ধন্যবাদ জানাই আমাকে এই রকম একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে দেওয়ার জন্য। পরিস্থিতিটা আপাত দৃষ্টিতে মনে হলেও যে এটা একদম রিসেন্টলি ঘটেছে এটা কিন্তু না। আমার মনে হয়, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে যেটা মনে করি, এটা কোনোদিনই না। কারণ এর প্রেক্ষিতটা তৈরি হয়ে গিয়েছিল কিন্তু একটা দীর্ঘ সময়, আনুমানিক বা গড়পড়তায় যদি বলতে চাই তাহলে দেখবো আমরা 1949 সালের পরবর্তী সময় থেকেই এই ধারা কিন্তু অব্যাহত রয়েছে। চীনের যে আগ্রাসী মনোভাব, সেই আগ্রাসী মনোভাব ক্রমান্বয়ে এরা চালিয়ে যাচ্ছে। আমরা যদি দেখি 49 সালে চীন রাষ্ট্র কাঠামো তৈরি করলো, পঞ্চশীল 54 সালে তৈরি করলো, 54 সাল থেকে 62, এই অল্প সময়ের মধ্যেই কিন্তু ওই চীনের যে ভাই ভাই সম্পর্ক ছিল সেই সম্পর্কটা ছেদ পড়ে গেল। 62, তারপরে পাকিস্তান যুদ্ধ, তারপরে আবার ভারত চীন যুদ্ধ। আমরা তাহলে যদি দেখতে পাই যে
প্রেক্ষিতটা কিন্তু ভারত চীনের যে লড়াই, সে লড়াইটা কিন্তু আমরা এই 2020 সালে এসে দেখতে পাচ্ছি, যেটা তার বীজ কিন্তু বোনা রয়েছে 1949 সালে। 1949 সাল থেকেই এর রেসটা কিন্তু দীর্ঘদিনে চলে যাচ্ছে। ভারত সরকার বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে সচেষ্ট হয়েছে যে চীনের সাথে একটা বোঝাপড়ার সম্পর্ক তৈরি করা, সেই সম্পর্ক তৈরি করে বৈদেশিক নীতিটাকে একটা সুস্থ শান্তিপূর্ণ সম্পর্কের গতিতে আগিয়ে নিয়ে যেতে, একটা খাতে প্রবাহিত করতে। বারে বারেই কিন্তু এইটা স্তিমিত হয়ে যায়। আমরা যদি দেখি 17 সালে ডোকালামের মতো ঘটনা ঘটেছে, 73 দিনের একটা টান টান উত্তেজনাপূর্ণ ঘটনা। তারপরে কিন্তু এই আপনার 2020 সালে 5ই মে থেকে একটা ঘটনার সূত্রপাত। একদমই তাই। এই ঘটনা ঘটার কারণটা কিন্তু আমার মনে হচ্ছে যে 2014 সাল থেকেই এটা শুরু হয়েছে। মানে জুনেতে মানে যে সৈন্যের মারা যাওয়ার ঘটনা ঘটছে, এর প্রেক্ষিতে কিন্তু শুরু হয়েছে 5ই মে থেকে। হ্যাঁ, ঝামেলাটা শুরু হয়েছে 5ই মে। সূত্রপাতটা কিন্তু আমার মনে হয় 2014 সালের পরবর্তী সময় তৈরি হয়ে গেছে। 2014 সালের পরবর্তী সময় কেন আসছে আমি দেখি, যদি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ চষে বেড়াচ্ছেন। চষে বেড়ানোর ফলে একটা মানে আমাদের এশিয়া মহাদেশের বুকে একটা বার্তা পৌঁছে দিতে চাইছে প্রতিটা দেশের মুখে, দেশের কাছে। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী সচেষ্ট হয়েছে তার বৈদেশিক নীতিকে সক্রিয়ভাবে একটা পদক্ষেপ নিতে। এই বৈদেশিক নীতিটাকে সক্রিয় করতে গিয়ে দেখা যাচ্ছে অন্যান্য দেশের মতোই চীন, অন্যান্য শক্তিশালী দেশের মতোই চীন কিন্তু তার শক্তি ক্ষয় হওয়ার একটা সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি হচ্ছে, তার মনের মধ্যে তৈরি হচ্ছে। রাষ্ট্রপ্রধানরা সেই শক্তিটাকে ধরে রাখার জন্যই কিন্তু এই যুদ্ধ একটা মনোভাব তৈরি করছে। মানে তুমি বলতে চাইছো বর্তমানে আমেরিকার সাথে ভারতের যথেষ্ট একটা মজবুত সম্পর্ক আছে। রাশিয়া হয়তো সরাসরি যুদ্ধে না নামলেও কোথাও একটা ভারতকে সমর্থন দেবে, বা উভয় পক্ষ থেকেই সরে থাকবে। একদম এইটা মানে মূল যে যদি শক্তিধর দেশগুলো দেখা যায়, চীনকে বাদ দিলে রাশিয়া আর আমেরিকা, মানে মূল যে জায়গাটা, যদি আমেরিকা এবং রাশিয়া চীনকে সাপোর্ট না দেয় তাহলে চীন সেক্ষেত্রে এক ঘরে হবে, মানে অনেকটাই মানে মূল শক্তিধর দেশ থেকে পিছিয়ে পড়বে। এবং এই মুহূর্তে যা পরিস্থিতি, করোনা পরবর্তী সময়ে আমেরিকার সঙ্গে তো চীনের একটা ভয়ঙ্কর বাজে জায়গা তৈরি হয়েছে। এবং সব থেকে বড় বিষয়, আমেরিকার যিনি এখন রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প, তিনি পুরোপুরি একটা ব্যবসায়িক মানুষ। একদম সঠিক, পুরোটাই উনি ব্যবসা ছাড়া খুব বেশি কিছু বোঝেন বলে আমার মনে হয় না। এবং বিভিন্ন সময়ে ওনার যে মন্তব্য, ওনার যে কার্যকারিতা, সবটাই কিন্তু ব্যবসায়িক। তো চীনের যে বাজার আর ভারতের যে বাজার, এই দুটো বড় বাজার তো দুটো, একটা চীন আর একটা হচ্ছে ভারত। তো আমেরিকা কিন্তু এই ভারতের বাজারটাকে যদি নষ্ট করতে চায়, চীন কখনই আমেরিকাকে সাপোর্ট দেবে না। চীন আমেরিকা এক হওয়াটা খুব মুশকিল। তোমার কি মনে হয় এই জায়গা থেকেই প্রতিবেশী দেশগুলোকে নিয়ে চীন একটা জোটবদ্ধ পরিবার তৈরি করতে চাইছে? চীন একদম সঠিক কথা। চীন এশিয়ার মধ্যে একটা বৃহত্তম শক্তিশালী দেশ হিসাবে নিজেদেরকে জাহির করতে চাইছে, বা তার যে ক্রমবর্ধমান গতি, সেই গতিটাকে অব্যাহত রাখতে চাইছে। না, তুমি একটা দেখো, তুমি শুরুতে বলছিলে যে ভারতের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশ, প্রচুর দেশ ঘুরছেন, বিভিন্ন দেশের সঙ্গে তার বিদেশ নীতির সফল প্রয়োগ ঘটানোর চেষ্টা করছেন, এবং G8-এর দেশ বা প্রধান দেশগুলো যাতে ভারতকে সাপোর্ট দেয় সেই জায়গাটা তৈরি করছেন। কিন্তু এটা করতে গিয়ে যেটা মারাত্মক হচ্ছে, ভারতের যদি ভৌগোলিক মানচিত্রটা তুমি দেখো, শ্রীলঙ্কা, মায়ানমার, মালদ্বীপ, ভুটান, নেপাল, চীন, পাকিস্তান, আফগানিস্তান এবং আজকের সংযোজন বাংলাদেশ, এই বাংলাদেশটাকে যদি বাদ দিয়ে সরিয়ে রাখা হয়, তাহলে কারোর সাথেই কিন্তু এই মুহূর্তে ভারতের ভালো সম্পর্ক নেই। প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে এই মুহূর্তে ভারতের ভালো সম্পর্ক নেই। এবং আজকের তথ্য বলছি, আজকে নতুন করে প্রায় 5,000 ওপর বাংলাদেশি পণ্যকে চীন শুল্ক মুক্ত করেছে। আজকের তারিখে বলছি, বাংলাদেশের প্রায় 5,000-এরও বেশি
পণ্যকে চীন শুল্ক মুক্ত করেছে। হঠাৎ করে কেন শুল্ক মুক্ত করলো, কারণটা কি? হঠাৎ করে বাংলাদেশের প্রতি এই প্রেম চীনের আজকে কেন জাগলো? তা আগে জাগলো না কেন? আগে যে ছিল না তা নয়, আগে তো 3000 সামথিং পণ্য ছিল শুল্ক মুক্ত, কিন্তু এই মুহূর্তে মোট 8000-এর ওপর বাংলাদেশি পণ্য চীনের বাজারে সম্পূর্ণ শুল্ক মুক্ত হয়েছে। তাহলে কি এরপরে চীনের টার্গেট বাংলাদেশ? যে বাংলাদেশও তার সঙ্গে যদি জুড়ে যায় তাহলে ভারতকে সমস্ত প্রতিবেশী রাষ্ট্র দিয়ে ঘিরে ফেলা যাবে। এই বিষয়টা তুমি যদি একটু বিস্তারিত বলো। একদমই সঠিক কথা, যে চীন তার যে মূল জায়গাটা করতে চাইছে সেটা হচ্ছে ভারতবর্ষকে একবারে একা করে দিতে চাইছে। কারণ ভারত একটা উন্নয়নশীল দেশ, তার উন্নতি ক্রমশ ঊর্ধ্বমুখী। সেই ঊর্ধ্বমুখী উন্নয়নকে স্তিমিত করে দেওয়ার লক্ষ্যে চীন এক কথায় ঋণ ভারে ভারতের প্রতিবেশী দেশগুলোকে জর্জরিত করে দিতে চাইছে। কিরকম? আমরা যদি দেখি শ্রীলঙ্কা 2009 সালের পরবর্তীকালে শ্রীলঙ্কাকে একটা হিউজ পরিমাণ অর্থ চীন ঋণ দেয়, যার পরিণতিতে 99 বছরের লিজ দিতে হয় শ্রীলঙ্কা সরকারকে একটি বন্দরকে। অন্যদিকে আমরা যদি দেখি মালদ্বীপেও সমুদ্রগর্ভে বন্দর করার একটা প্রয়াস লক্ষ্য করছে। আর এদিকে মায়ানমারে, এদিকে আপনার তুমি বলছো একটার পর একটা প্রতিবেশী দেশকে শুল্ক মুক্ত করা, ঋণ দেওয়া, এই বিষয়টাকে ফাঁদ পেতে নিয়ে চীনের পক্ষে যেতে বাধ্য করছে। এটা কিন্তু চীনের সফল নেতৃত্বের প্রয়োগ। একদমই তাই। মানে যদি রাষ্ট্রনীতি বলা হয়, নীতি প্রয়োগের কথা বলা হয়, তাহলে যে কোনো একটা শক্তিধর দেশ চাইবেই তার প্রতিবেশী দেশেরা তার সঙ্গে থাকুক যে কোনো প্রকারে, বাই হুক অ্যান্ড ক্রুক। তাহলে এই জায়গাতে কি ভারতের বিদেশ নীতি কোথাও ধাক্কা খাচ্ছে বলে মনে করছো তুমি? হ্যাঁ, নিশ্চয়ই বিদেশ নীতিতে নিশ্চয়ই কিছু গলত আছে বলে আমি মনে করি। তা না হলে এই চীনের সাথে যে সমস্যাটা, সেই সমস্যাটা বারংবার উঠে আসছে কেন? যে সমস্যা থেকে একের পর এক যুদ্ধই বলি আমরা, বা শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছেই বা কেন? এই মুহূর্তে মাধব তুমি কি মনে করছো যে চীনকে যোগ্য জবাব দেওয়ার জন্য একটা যুদ্ধই দরকার, নাকি এটা আলোচনা করেই মেটানো উচিত? কালকে সর্বদলীয় বৈঠক হয়েছে, সেখানে সব দলই কিন্তু প্রধানমন্ত্রীকে বলেছেন যে সরকারের, কেন্দ্রীয় সরকারের যে কোনো সিদ্ধান্তের পাশে কিন্তু প্রতিটা রাজনৈতিক দলই আছে। তো এখান থেকে কি একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে, নাকি এই মুহূর্তে যা দেশের অর্থনৈতিক অবস্থা তাতে করে আলোচনার টেবিলে বিষয়টা মিটিয়ে ফেলা উচিত বলে মনে হয়? দেখুন, বিষয় হচ্ছে এইরকম যে যুদ্ধ শেষ কথা হতে পারে না। যুদ্ধ কোনোভাবেই কাম্য নয়। পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে দুটো দেশের আধিকারিক লেভেলের, উচ্চ পর্যায়ের আধিকারিক লেভেলের আলোচনার মধ্য দিয়ে টেবিলের মধ্যেই নিষ্পত্তি করা শ্রেয় বলেই আমি মনে করছি। যুদ্ধ কোনোভাবেই কোনো দেশের পক্ষেই শুভকর নয়। যুদ্ধ শান্তি বিঘ্নিত করবে। এই আর্থসামাজিক অবস্থার নিরিখে, আজকের ভারতবর্ষের আর্থসামাজিক অবস্থার মানে একজন যদি কবির হঠাৎ আমাদের বলতে হয় আর কি, যে ক্ষুধার্ত শিশু স্বরাজ চায় না, সে চাই এক মুঠো অন্ন। মানে যার পেটে খিদে আছে সে কিন্তু স্বাধীনতা নিয়ে ভাবে না, সে আগে খেতে চায়। আজকে ভারতবর্ষের অবস্থা কিন্তু অনেকটাই তাই। এই করোনা পরিস্থিতি হাজার হাজার মানুষ বেকার হয়েছে, লক্ষ লক্ষ মানুষ বেকার, অর্থনীতি ধসে পড়েছে। ওই মুখে যতই বলা হোক এত কোটি টাকা সরকার দিয়েছে, কিন্তু সেই টাকা নিচু তলা পর্যন্ত আদৌ এখনো এসে পৌঁছয়নি। যারা কাজ হারিয়েছে কোটি কোটি মানুষ, তাদের কাজের স্থিরতা নেই। এই সময় আর একটা যুদ্ধ, মানে সেটা কিন্তু আমাদের মতো দেশ যেখানে 70% মানুষের হাতে সেই অর্থে কোনো পয়সাই নেই, সেই দেশের মুখে দাঁড়িয়ে আবার একটা যুদ্ধ খেলা, আবার একটা যুদ্ধ, মানে কিন্তু সেটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। একদমই তাই, ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। এর ফলে শুধুমাত্র যে ভারতবর্ষ ক্ষতি হবে তা না, গোটা বিশ্ব কিন্তু এই একটা ভয়ঙ্কর খেলায় লিপ্ত হয়ে যাবে, যার পরিণতি কিন্তু সুদূর প্রসারী। এমনিতে বিশ্বের অর্থনীতি কিন্তু একটা খুব ডামাডোল পরিস্থিতিতে আছে। আচ্ছা মাধব, এই যে এবারের যে ঘটনাটা, হঠাৎ করে সেনাদের ওপর যে আক্রমণ হলো এবং এতজন সেনা আমাদের মারা গেল, এর
কারণটা কি এবারের ঘটনাটার প্রেক্ষিতে? হ্যাঁ, এবারের ঘটনার প্রেক্ষিতটা হচ্ছে এইরকম যে আমরা যদি দেখি যে চীনের আভ্যন্তরীণ যে অবস্থা, সেই এটা একদম আমার যুক্তি দিয়ে আমি বলার চেষ্টা করছি। চীনের যা আভ্যন্তরীণ অবস্থা, করোনা পরিস্থিতি, সেই করোনা পরিস্থিতিতেও চীনের আভ্যন্তরীণ একটা পরিস্থিতি সংকটময় হতে চলেছে বা হবার সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সেই উদ্ভূত পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্যই কিন্তু এই রকম ঘটনা বলে আমার মনে হয়েছে। একদম একদম জাতীয়তাবাদী বোধে উদ্বুদ্ধ করা, জনগণকে উদ্বুদ্ধ রাখার জন্য এই একটা প্রয়াস। আমি একটা ছোট তথ্য দিই, চীনের একটি সিনেমা রিলিজ করেছে উলফ ওয়ারিয়র 2, যে সিনেমাটার পুরোটাই জাতীয়তাবোধের উদ্বুদ্ধ করা একটা সিনেমা। পুরো সিনেমাটা জুড়েই দেশপ্রেম, এবং এই সিনেমাটার ট্যাগলাইন যদি বাংলাতে বিশ্লেষণ করা হয় যে হাজার হাজার মাইল দূর থেকেও কেউ যদি চীনের দিকে আঙুল তোলে তাহলে চীন তার প্রত্যুত্তর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। সিনেমাটার নাম হচ্ছে উলফ ওরিয়র। তার কিছুটা আজকে আমি দেখছিলাম, এটার পার্ট 1 আগে বেরিয়েছিল, নতুন করে রিলিজ করেছে পার্ট 2। পার্ট 1 বেরিয়েছিল 2015-তে, সম্ভবত 2015-তে। এই যে যা 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 ঘটছে করোনার পর বর্তমান সময় পর্যন্ত, চীনের বিরুদ্ধে একটা অন্যান্য দেশের কিন্তু একটা জোটবদ্ধ অবস্থা তৈরি হচ্ছে, আমেরিকা সহ। হুকে কেন্দ্র করে একের পর এক যে ঘটনা, তুমি বলছো এখান থেকে বেরিয়ে আসার জন্যই চীনের এইরকম একটা নতুন ক্রাইসিস ক্রিয়েট করা? না, এটা ঠিক আমি বলতে চাইছি না। চীনের আভ্যন্তরীণ কিছু ক্রাইসিস হয়েছে। আভ্যন্তরীণ ক্রাইসিস বলতে আমি বলতে চাইছি যে এই যে একটা করোনার মতো পরিস্থিতি, যেখানে গোটা বিশ্বভূখণ্ড অর্থনৈতিক ক্রাইসিস বলুন, তার মোকাবিলা করা বলুন, শুধু অর্থ দিয়ে তো হয় না, সামাজিক মোকাবিলা বলুন, সাংস্কৃতিক মোকাবিলা বলুন, যে কোনো মোকাবিলা করতে গিয়ে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। এই মোকাবিলায় ক্রাইসিস হওয়ার ফলে আমার একদম মনে হয় যে এই ক্রাইসিসটা মোকাবিলা করার জন্যই চীনের মানুষের মধ্যে একটা আবেগ, জাতীয়তাবাদের আবেগ, সেই আবেগটাকে একটা জায়গায় লিঙ্ক করে দিতে পারছে, মানে নজর ঘুরিয়ে দেওয়ার প্রয়াস। সেটা মানে আপাতত যে ঘটনাটা ঘটেছে আজকে সেনা সূত্রে যেটা জানা গেছে, যে প্রথম থেকে যেটা বলা হচ্ছিল যে গাওয়ান নদীর ওপর ব্রিজ তৈরি করাকে নিয়ে কেন্দ্র করে সমস্যা তৈরি হয়, কিন্তু গাওয়ান নদীর ওপর কোনো ব্রিজ তৈরি হয়নি। আজকে সেনারা পরিষ্কার জানিয়েছেন যে সায়ক নদীর ওপর একটা ব্রিজ তৈরি হয়েছে। এর ফলে ডিএসবিডিও যে রাস্তা, যে সড়ক 255 কিলোমিটার, এই সড়ক পথে সিয়াচেন যাওয়ার, আমাদের যে সিয়াচেন যে সেক্টর, সিয়াচেন যাওয়ার যে সড়ক পথ, এটা অত্যন্ত সুগম হয়ে গেছে। একদিকে গোয়াওয়ান নদী, একদিকে হচ্ছে সায়ক নদী, তার মাঝখানে একটা অংশ চীনের আছে। এবার চীন এখান থেকে আতঙ্কিত বোধ করছে যে তাহলে যে কোনো মুহূর্তে ভারত ওদের যে ঘাঁটিগুলো ছিল, সেই ঘাঁটিগুলো খুব কাছাকাছি চলে আসছে। তারপরে ওই যে ওই পোর্শনে দাদাগিরিটা, সেটা চীনের বন্ধ হবে, একচ্ছত্র আধিপত্যটা বন্ধ হবে। এই জায়গা থেকে কিন্তু চীনের গোসা, এবং এই জায়গা থেকে অতর্কিত আক্রমণ। যাই হোক, আমরা এবার মূল আলোচনায় আসবো। আমাদের মূল আলোচনার বিষয় ছিল যে 100% চীনা দ্রব্য বর্জন করা আদেও বাস্তবসম্মত কিনা। মাধব, কি মনে করো তুমি, যেটা এখন গোটা দেশ জুড়ে শুরু হয়েছে? এবং আবারও বলছি, বিজেপি নেতা কর্মীরা কিন্তু এটা সব থেকে বেশি করে সামনে নিয়ে আসছে, সোশ্যাল সাইট থেকে শুরু করে, বা বিভিন্ন সভাতেও গিয়ে বলছে যে যারা চীনা দ্রব্য ব্যবহার করে তারা দেশদ্রোহী। ব্যাপার হচ্ছে কোনো রাজনৈতিক দল তার নেতা যখন কোনো মন্তব্য করে, সেটা তার কিন্তু দলের পলিসিও হতে পারে, ব্যক্তিগত কারিশমা জাহির করার জন্যও একটা পলিসি হতে পারে, খবরে থাকার প্রচেষ্টা, একদম খবরে থাকার প্রচেষ্টা, এটা হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে এইভাবে ভাবতে হবে যে আমরা কতটা পারবো চীনা দ্রব্য বয়কট করতে। আমরা এই সময়ে দাঁড়িয়ে ঘুম থেকে উঠেই হয়তো চীনা দ্রব্যের ব্যবহার শুরু করি, এবং রাত্রে ঘুমোতে যাওয়ার পর্যন্তই চীনা দ্রব্য ব্যবহার করি। তো এখন প্রশ্ন হচ্ছে, এই চীনা দ্রব্যকে আমরা যদি ব্যবহার বন্ধ করতে চাই, সেই বিষয়ে আমাদেরকে নজর দিতে হবে, আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে নজর দিতে হবে। অর্থাৎ
যে আমাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদার সঙ্গে যোগানের সামঞ্জস্যতা একটা আনতে হবে। এবার সেই যোগান এবং চাহিদার সামঞ্জস্যতা আনতে যাওয়ার পরেও ধরে নিলাম আমাদের সরকার বা আমাদের কাঠামো চাহিদা যোগানের সামঞ্জস্যতা আনলো। এবার অর্থনৈতিক দিকটাও ভাবতে হবে, সর্বসাধারণের কাছে সেই আর্থিক সচ্ছলতার দিকটাও ভাবতে হবে। আমরা জানি যে চীনা প্রোডাক্ট তার গুণগত মান যাই হোক, বাজারের মূল্য তুলনায় বা ভারতের উৎপাদিত দ্রব্যের তুলনায় 10 থেকে 70% কম দামে মার্কেটে আসে। ভয়ঙ্কর তো, 10 থেকে 70% পর্যন্ত কম দামে আসে। তাহলে সুতরাং এই জায়গাটা আমাদের গভর্নমেন্ট কতটা পেরে উঠবে, কতটা দক্ষতার সাথে তাল মিলিয়ে জনগণের কাছে পৌঁছে দিতে পারবে, তার উপরে নির্ভর করবে এই বয়কটের সিদ্ধান্তটা। মানে এখন যেটা বলা হচ্ছে এটা 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 মনে হয় আদৌ বাস্তবসম্মত এই মুহূর্তে, যে আজ থেকে সমস্ত চীনা দ্রব্য বর্জন আমি করে দেবো, কোনো দ্রব্য ব্যবহার করবো না, 100% আমি সক্ষম হয়ে যাব, আমি ভারতীয়, আমি ভারতের জিনিস ছাড়া আর কোনো জিনিস ব্যবহার করব না। দেখুন ব্যাপার এইরকম, একদম একটা ছোট্ট কথা বলি তাহলেই বুঝতে পারবেন যে একটা মা, তাকে যদি বলা হয় যে মা তুমি 10 বছরের সন্তান দাও, মার পক্ষে কি কোনোভাবে সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। তার কারণ হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে আমরা চীনা সংস্কৃতি বলুন, চীনা উৎপাদিত দ্রব্য বলুন, আমরা কিন্তু গ্রহণ করতে শুরু করেছি। এবং এটা কে এই সিস্টেম কে তৈরি করেছে? রাষ্ট্র করেছে, রাষ্ট্রকাঠামো করেছে। এর থেকে বেরিয়ে আজ বললেই যে আমি কালকে বেরিয়ে পড়তে পারবো তা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। একটা দীর্ঘ প্রয়াস, প্রচেষ্টা দুটোই থাকতে হবে। আচ্ছা মাধব, আমি একটা কথা বলি, এই করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেশ কিছুদিন আগে একটি কথা খুব গুরুত্ব দিয়ে বলেছিলেন, আত্মনির্ভর ভারত। আত্মনির্ভর ভারত, আমি কথাটা আবারও বলছি, প্রধানমন্ত্রী তখন কিন্তু চীনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়নি, তখন একটা কথা অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছিলেন, আত্মনির্ভর ভারত। তাহলে তখনই কি কোথাও একটা এরকম পরিস্থিতি তৈরি হবে তার ইঙ্গিত ছিল? হ্যাঁ, আত্মনির্ভর ভারত যে গঠনের কথা বলেছেন প্রধানমন্ত্রী, সেটার কিন্তু একটা ইঙ্গিতও বলা যেতে পারে এই পরিস্থিতিতে, যে বয়কট এবং স্বদেশী দ্রব্যের ব্যবহার, যেটা কিন্তু আমরা ব্রিটিশ পিরিয়ডে লক্ষ্য করেছিলাম যে বয়কট, তখন কিন্তু তখনকার মানসিকতা এবং এখনকার মানসিকতা কিন্তু দুটো এক লেভেলে নেই, একটা ভিন্নতর প্রেক্ষিত তৈরি হয়ে গেছে। তখনকার মানুষকে যেটা বোঝানো যেত সেটা কিন্তু বা বুঝতো তারা তাদের মতো করে, কিন্তু এখনকার যে আধুনিক সমাজ ব্যবস্থায় আমাদের যে ফার্স্ট জেনারেশন, তারা কিন্তু সে কথা সহজে বুঝবে না, সহজে মেনে নেবে না। বয়কট বললেই কিন্তু বয়কট হবে না। আর আত্মনির্ভরতার যে কথা বলেছেন প্রধানমন্ত্রী, তার সেই আত্মনির্ভরতার কথাকে আমি সাধুবাদ জানাচ্ছি, কিন্তু এই আত্মনির্ভর হতে গিয়ে চাহিদা এবং যোগানের সামঞ্জস্যপূর্ণ একটা সমাধান সূত্র যদি প্রধানমন্ত্রী। মাধব, তোমাকে আমি একটা দর্শকদের একটা আমি তথ্য দিই, যে টাটা, মাহিন্দ্রা আর অশোক লেল্যান্ড, এই তিনটে ছাড়া যা যা গাড়ি চলে গোটা ভারতবর্ষের, যা যা 2 চাকা বা 4 চাকা চলে, টাটা, মাহিন্দ্রা আর অশোক লেল্যান্ড ছাড়া ভারতবর্ষের যা যা 2 চাকা বা 4 চাকা চলে, প্রত্যেকটাই চীনের ওপর নির্ভরশীল। প্রত্যেকটা গাড়ি চীনের ওপর নির্ভরশীল, হয় পুরো গাড়িটা অথবা কিছু পার্টস, 30% থেকে 40% পার্টস ভারতের চীনের ওপর নির্ভরশীল। যদি আজকে চীনা দ্রব্য বর্জন করতে হয়, তাহলে এই 3টি সংস্থার গাড়ি ছাড়া বাকি সমস্ত গাড়িকে বাতিল করে দিতে হবে। বাকি সমস্ত গাড়িকে বাতিল করতে হয়। ইয়ামা, সুজুকি, সবারই কিন্তু স্পেয়ার পার্টস চীনের, কারোরই সম্পূর্ণ নিজস্ব স্পেয়ার পার্টস নয়। এবং যেটা মেড ইন ইন্ডিয়া গাড়ির পার্টসে লেখা হয়, এর অধিকাংশটাই তৈরি চীনে, কেবলমাত্র প্যাকেজিংটা হয় ভারতবর্ষে। তাহলে হঠাৎ করে যদি আজকে বলা হয় যে যারা চীনা দ্রব্য ব্যবহার করছে তারা সব দেশদ্রোহী, এরপর ব্যবহার করলে, তাহলে বোধহয় ভারতবর্ষে দেশপ্রেমিক আর কেউ থাকবে না, দেশদ্রোহীটাই সবাই হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে গাড়িটা একটু বড় ব্যাপার হয়ে যাচ্ছে। নিচে যদি আমরা দিকে তাকাই, আমরা যদি এই ইন্টারনেটের যুগে সবার কাছে একটা স্মার্টফোন যদি দাবি করি, ন্যূনতম একটা, তাহলে সব থেকে
সহজ সস্তায় একমাত্র চায়না প্রোডাক্টগুলোই আছে আমাদের মার্কেটে। তাহলে যে আমি যেটা বলতে চাইছি, সহজভাবে চেষ্টা করছি বলার, সেটা হচ্ছে যে মাধ্যমে আমরা আমাদের কথাগুলো তুলে ধরছি বর্তমান অবস্থার প্রেক্ষিতে, তাহলে সেই মাধ্যমটাই তো বন্ধ করে দিতে হয়। আমার কথাটা বোঝাতে পারলাম নাকি আমি জানি না। যে আমি ধরে নিচ্ছি যে অমুক একজন নেতৃত্ব তিনি একটা বড় বিবৃতি দিয়েছেন চীনা দ্রব্য বয়কটের নিরিখে, তাহলে যদি আমার এই বয়কটের সিদ্ধান্তটা আমজনতার মধ্যে ছড়িয়ে দিতে হয়, চীনা দ্রব্য বয়কটের সাথে সাথে সবার প্রথম আমাকে বয়কট করতে হবে যে মাধ্যমটা রয়েছে, অর্থাৎ যে মোবাইল ফোনটা রয়েছে আমজনতার কাছে, সেই ফোনটাই তো তাকে বাতিল করে দিতে হবে। তাহলে ওই নেতৃত্বের বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছাবে কি করে? একদমই তাই। একটা ফোন কল নেব। হ্যালো। হ্যাঁ, হ্যালো দাদা, হ্যাঁ বলুন। মারাখানা থেকে বলছিলাম দাদা, ওই যে আপনাদের আজকে প্রোগ্রামটা দেখছি। হ্যাঁ বলুন। ব্যাপার হচ্ছে যে চীনা বর্জনের ব্যাপারটাতে, তো আমরা তো সাধারণ মানুষ, চীনা মার্কেটে তো বাজার করতে যায় না, তো চীনার মালটা কি করে ইন্ডিয়ায় ঢোকে, এইটা তো মানে আমাদের আশ্চর্যের বিষয়। চীন তো গোটা ভারতবর্ষকে মনে হয় মানে চায়না প্রোডাক্টে ভরিয়ে দিয়েছে। একদম। আমাদের এখন কি করণীয়? আপনার প্রশ্ন হচ্ছে চীনের মাল আপনারা তো চীনের মার্কেটে বাজার করতে যান না, তাহলে ভারতবর্ষে এলো কিভাবে? আমাদের বাজার মারাখানা থেকে ধরুন চীন যাওয়াটা সম্ভব নয়, চীন থেকে যে বাজার করতে যাবো। একদমই যথার্থ বলছেন, আমরা চেষ্টা করছি আপনার প্রশ্নের উত্তর দিতে। ধন্যবাদ। উনি সঠিক কথাই বলেছেন। আমাদের সিস্টেমটা হচ্ছে এমন ভাবে রয়েছে যে খিড়কি দরজা দিয়ে বের করে সদর দরজা দিয়ে ঢুকিয়ে দেওয়ার একটা ব্যবস্থা। আচ্ছা, অর্থাৎ রাষ্ট্র কাঠামো যদি এইটাকে পুরোপুরি বন্ধ না করতে পারে, তাহলে আপনি আমি বলে কি করব? চীনা দ্রব্য বয়কটের যে ব্যাপার, মানে একদমই রাজনৈতিক উদ্দেশ্যে বলা হচ্ছে। একদমই এই যে চীনা দ্রব্য সব বয়কট করতে হবে, তারা দেশদ্রোহী, এর বাস্তব কোনো ভিত্তিই নেই। মানে একেবারে সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথাবার্তা। ভদ্রলোক যিনি বলছেন একই কথা আমারও, যে সাধারণ মানুষ তারা কেউ চীনে তো মার্কেট করতে যায় না। চীনের দ্রব্যটা কেউ আরামবাগে কেনে, কেউ খানাকুলে কেনে, কেউ বা একদম প্রত্যন্ত একটা কোনো আরো একটা এঁদো গ্রামে গিয়ে কেনে। তাহলে আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু গলতটা তৈরি করেছে। তাহলে এর দায় সাধারণ মানুষের নয়, এর দায় রাষ্ট্রের। আজকে যারা এই কথা বলছেন তাদের কিন্তু সেই রাষ্ট্রের আগে ভাবা উচিত যে কতটা রাষ্ট্র ছাড় দিয়েছে, কতটা রাষ্ট্র ভাবছে, তারপর তো আমরা ভাববো। আচ্ছা মাধব, এই মুহূর্তে কি মনে হয় যে আমরা এর আগেও এই অভিযোগ বিরোধীরা, রাজনীতির প্রেক্ষিতে যদি বলি, বিরোধীরা বারবার করে থাকে যে কোনো একটা ক্রাইসিস যখন তৈরি হয় তখনই দেখা যায়, একটা কথাই আছে, সমস্যার সমাধান উন্নততর সমস্যা। একটা সমস্যা থেকে লোকের চোখ ঘোরাতে গেলে আর একটা বড় সমস্যা ক্রিয়েট করে দিতে হয়। তুমি যে কথা বলছিলে চীনের ক্ষেত্রে, যে চীনের মানুষকে তাদের রাষ্ট্রপ্রধানরা নজর ঘোরানোর জন্য এরকম একটা ক্রাইসিস তৈরি করে। আমি আবারও বলছি যে আমি এই বিষয়ে সহমত। আমার দেশের 1 ইঞ্চি জমিও আমি কাউকে দেব না, সেটা আমি প্রাণ দিয়ে আগলাবো। এটা একটা পার্ট। কিন্তু এই যে হঠাৎ করে একটা দেশপ্রেমের জিগির তুলে যে তুমি যদি ভারতীয় হও তাহলে চীনা দ্রব্য বর্জন করো, এটা একেবারেই সমস্যা থেকে মানুষের চোখ ঘোরানোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু নেতা এই বক্তব্য মার্কেটে ছড়িয়ে দিচ্ছে। দেখুন, বিষয়টা হচ্ছে আমরা যদি গোটা বিশ্বের দিকে তাকাই তাহলে দেখব এই কাজটা করার জন্য বিভিন্ন সরকার, বিভিন্ন দেশের সরকার, বিভিন্ন রাজনৈতিক দল পয়সা খরচ করে, গাঁটের পয়সা খরচ করে লবিস্ট নিয়োগ করে। আর যেটা আমাদের দেশে আমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাই রাজনৈতিক নেতাদের। এই লবিস্টদের কাজটাই হচ্ছে ক্রাইসিস পিরিয়ডটাকে মোকাবিলা করা। তো সেই রকমই এই রকম বিবৃতি দিয়ে বা বক্তব্যকে দিয়ে লোকের নজরকে ঘুরিয়ে দেওয়া, মূল স্রোত থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া। চীনের সঙ্গে ভারতের যেটা মূল সমস্যা, সেই জায়গাটা মেরামত না করে একটা হঠাৎ করে জিগির তুলে মূল সমস্যা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া। আমি আরেকটা কথা বলি, একটু আগে আমি যে কথা বলছিলাম যে আমাদের কাছে এই মুহূর্তে যা তথ্য আছে যে 4টি চীনা কোম্পানি সরাসরি এই দেশে গাড়ির ব্যবসা করে। 4টে চীনা কোম্পানি
সরাসরি এদেশে গাড়ি ব্যবসা করে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এমজি মোটরস। এমজি মোটরস ওটা ভারতের একটা অন্যতম গাড়ি উৎপাদক সংস্থা, পুরোটাই কিন্তু চীনের। তারা তো অনুপ্রবেশ ঘটায়নি, তার দিকে আমাদের সরকার, আমাদের রাষ্ট্র অনুমোদন দিয়েছে, তাই তারা এখানে গাড়ির ব্যবসা করতে এসছে। আবার গেটওয়ার যে কোম্পানি, এটাও কিন্তু পুরোটাই চীনের কোম্পানি, আমাদের এখানে এসে ব্যবসা করছে। আরো 3টে গাড়ি সংস্থার ছাড়পত্র মিলেছে, তারা এই দেশে ব্যবসা শুরু করতে চলেছে। আরো 3টে চীনের কোম্পানি, চীনা সংস্থা এদেশে গাড়ি ব্যবসা করতে আসছে। ইতিমধ্যেই একটু আগে কথা হচ্ছিল যে মহারাষ্ট্র সরকার তাদেরকে জমি দিচ্ছে এবং তার জন্য মৌসাক্ষর হয়েছে। কিন্তু বেশি দিনের ঘটনা নয়, এটা কয়েকদিন আগে ঘটনা। তাহলে আজকে যখন আমরা এই হুচুকটা তুলছি, এই জিগির তুলছি যে সমস্ত চীনা দ্রব্য বয়কট করো, তখন ভাবা দরকার আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরাই কিন্তু একটার পর একটা চীনা সংস্থাকে এখানে সাদরে ডেকে নিয়ে আসছে। একদমই তাই। এবং পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি বিষয়টা যে 2020 সালে মার্চ মাস পর্যন্ত এই 5 বছরের ভিতরে ভারতবর্ষের যে 30টা ব্যবসায়ী ব্যবসা করেছেন, তার ভিতরে 18টা হচ্ছে আপনার চীনা বিনিয়োগের মাধ্যমে। আরেকবার যে 2000 সালের মার্চ মাস শেষ পর্যন্ত যে মূলধনী সংস্থা ভারতবর্ষে বিনিয়োগ করেছে তার ভিতরে 18টা হচ্ছে চীনা বিনিয়োগকারী। মানে মোট 30টা বিনিয়োগকারী সংস্থার মধ্যে 18টা হচ্ছে চীনা। আচ্ছা, এইগুলো কোথা থেকে এলো? এ তো আমাদের রাষ্ট্র এদের অনুমোদন দিয়েছে। তাহলে যারা বলছে, আমি আবারও বারবার বলেছি, যারা বলছে সমস্ত চীনা দ্রব্য বর্জন করে দাও, এটার ভিত্তি কি? আসলে ভিত্তিটা কি? নজর ঘোরানো ভিত্তি। মানুষ, জনগণের, ভারতবর্ষের জনগণের অর্থনৈতিক ক্রাইসিস যে তৈরি হয়েছে, মানুষ খেতে পারছে না, মানুষ মানে মৃত্যুর দিকে আগিয়ে পড়ছে, বেকারত্ব বাড়ছে, একদমই তাই। সেই সব দিক থেকে মানুষের নজরটা ঘুরিয়ে দেওয়া, যে চীনা দ্রব্য বয়কট করো। হ্যাঁ, সমস্যা আমার মানে কথাই এতেই আছে, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, সেটা ঠিক। আমি আলোচনা শুরুতেই তো বলছিলাম যে আমার দেশের কোন হানাদারকে আমরা প্রশ্রয় দেব না। আমার দেশের একজন জওয়ান মরলে সেটা আমি ইঞ্চিতে বুঝে নেব, সেটা একটা সম্পূর্ণ একটা অন্য একটা প্রসঙ্গ। একটা ফোন কল নেব। হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, অধ্যাপক স্যারের কাছে আমার একটা কোশ্চেন আছে। আমি আরামবাগ থেকে বলছিলাম যে আত্মনির্ভর এবং স্বদেশী আন্দোলন, এটা কি বর্তমান পরিস্থিতিতে একই বলে মনে হয়? আপনি আরেকটু পরিষ্কার করুন। হ্যাঁ, আত্মনির্ভর আর স্বদেশী আন্দোলন কি একই বলে মনে করেন? মানে আত্মনির্ভর স্বদেশী আন্দোলনের যুগে আমরা যে বয়কট আন্দোলন করছিলাম, আর বর্তমান পরিস্থিতিতে যে আত্মনির্ভর পরিস্থিতি, আত্মনির্ভর সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় চীনা দ্রব্যকে আমরা কি একেবারে বর্জন করতে পারবো? ঠিক আছে, আপনার প্রশ্ন বোঝা গেল, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটা যেটা দিয়ে তুমি আগেই শুরু করেছিলে যে স্বদেশী আন্দোলনের সময় যে আমরা বিদেশের জিনিস বয়কট করব, ওই চরকা কাটা থেকে শুরু করে সবকিছুই, মানসিকভাবে একটা প্রিপারেশন নিয়েছি এই জায়গা। আর আজকের আত্মনির্ভর ভারত, এই যে স্লোগান, এই দুটোর মানে এক বলে মনে হয় না, আমার কোনোভাবেই মনে হয় না। তখনকার অবস্থা, একটা বিষয় আমার মাথায় রাখতে হবে, সেটা তখন ছিলাম আমরা কিন্তু পরাধীন ভারতবর্ষে। আমরা স্বাধীনতার লক্ষ্যে আমরা যে আন্দোলন সংগঠিত করছিলাম, যে জাতীয়তাবাদী চিন্তা ভাবনার উপর ভিত্তি করে আন্দোলনে সামিল হয়েছিলাম, আজকের কিন্তু প্রেক্ষিতটা সম্পূর্ণ ভিন্ন। মানে সেই সময় লক্ষ্য ছিল দেশকে স্বাধীন করা, তার জাতীয়তাবাদ, আর আজকে জাতীয়তাবাদের মূল উদ্দেশ্য ক্ষমতায় টিকে থাকা। একদম, যাই হোক, যে কোনো নাম বলছি না, তখন লক্ষ্য ছিল দেশকে স্বাধীন করতে হবে, আর এখন লক্ষ্য হচ্ছে আমাকে ক্ষমতায় কুর্সিতে বসতে হবে। এই জন্য জাতীয়তাবোধকে ব্যবহার করা। যে জায়গাটা আসছিলাম যে এই দুটো এক নয়। মাধব, একটা জায়গা ভাবো যে বর্তমান কিন্তু গ্লোবালাইজেশনের যুগ, বিশ্ব বাজার কিন্তু উন্মুক্ত। এখানে আমি যদি বলি আমি সবকিছু রপ্তানি করব, আমদানি কিছু করব না, তাহলে কিন্তু অন্য দেশ আমাকে সেই সুযোগটা দেবে না। আমরা চীনা দ্রব্য বর্জন করলাম, ভালো কথা, আমরা কোনো চীনা দ্রব্য ব্যবহার করলাম না, কিন্তু যে ভারতীয়রা
চীনা দ্রব্যর ব্যবসা করেন, স্টক করেছেন, কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন, তারা কোথায় যাবেন? একদমই তাই। তারা কোথায় যাবেন? তাদের তো পাশ ফেরার জায়গা থাকবে না কোনোভাবেই। রাষ্ট্র ক্ষমতায় এদের তো বিকল্প পথ দেখাতে পারবে না, কারণ তারা তো পুরোপুরি নিঃস্ব হয়ে যাবে। একজন ব্যবসাদার রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, একদম বাস্তবটা সেটা হচ্ছে না, বাস্তবটা সেটাই। এবং দ্বিতীয় কথা, ভারতে আমাদের আমার এই এক শিক্ষক অধ্যাপক প্রণব কুমার দালাল, ওনার সাথে আজকেই আমার কথা হচ্ছিল। উনি কিছুদিন আগে চীন গিয়েছিলেন, দীর্ঘদিন মানে 8-9 মাস আগে উনি চীনে গিয়েছিলেন। উনি চীন থেকে ফিরে এসেছেন। ওনার আমি আসবো ওনার বক্তব্য চীন সম্বন্ধে, তারা একটা ফোন নেব। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন, শুনছি। হ্যাঁ আমি মদন কুমার বলছি আরামবাগ থেকে। হ্যাঁ বলুন। বলছি হ্যাঁ, চীনা পণ্য বর্জন করতে। আচ্ছা, আমি তো চীনে গিয়ে চীনা পণ্য কিনছি না, আমি তো কিনছি আমার মার্কেটে। নিজের উদার বাজার অর্থনীতির এই যে গ্রহণ করেছে দেশ, তো তার জন্য কি আমরা তো যত দেশপ্রেম দেখাতে যাবো, যত কিনতে বারণ মানে কিনবো না, কিন্তু আমরা দেখছি যে কিছু চুক্তি, কিছু বড় বড় রেল, সেতু, ব্রিজ, এইসব তো সরকার তাদেরকে দিয়ে টেন্ডার দিয়ে করাচ্ছে। একদম। তাহলে এইগুলো কি দেশের অর্থনীতি আমরা স্বনির্ভর আত্মনির্ভর হতে পারবো? আমাদের দেশে কি ইঞ্জিনিয়ার, আমাদের দেশে কি মানে নেই, সেরকম ক্ষমতা নেই? এটাই আমার প্রশ্ন। একদম একদম, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই একই মদনবাবু, আপনার এই একই প্রশ্ন নিয়ে আমরা এতক্ষণ দীর্ঘক্ষণ আলোচনা করছি। মাধববাবু পরিষ্কার বলছিলেন যে আমরা সদর দরজা যখন বন্ধ করে দিচ্ছে আমাদের দেশ রাষ্ট্র, তখন কিন্তু খিড়কি দরজাটা খুলে রাখছেন। সদর দরজাটা বন্ধ করে দিয়ে খিড়কি দরজা দিয়ে ঢোকানো হচ্ছে। গলদটা রাষ্ট্রের কাঠামোতে গলদ আছে, কিন্তু এই এখন যেটা বড় বড় কথা বলা হচ্ছে, এটা একেবারেই আয়ওয়াজ, এটার কোনো বাস্তব ভিত্তি নেই। আমি প্রণববাবুর কথাতে ফিরে আসি। আমাকে স্যার আজকেই কথা হচ্ছিলেন এই সাবজেক্ট নিয়ে, যখন আলোচনা করছিলাম, স্যার আমাকে বলছিলেন যে চীনেতে গিয়ে আমি একটা সন্দীপ অদ্ভুত জিনিস দেখেছি। না কিরকম? বললো আমাদের এখানে ধরো একটা শহর, আরামবাগ শহরকে আরামবাগের পৌরপ্রধান সাজানোর চেষ্টা করেছেন, আলো দিয়েছেন, সেখানে ঘরে ঘরে জল দিয়েছেন, পাকার বাড়ি আছে, সাজানোর চেষ্টা করেছেন। কিন্তু আমি চীনের গ্রামগুলোতে গিয়ে দেখেছি, শহরে যা যা সুবিধা পাওয়া যায়, চীনের একটা গ্রামে তাই তাই পাওয়া যায়। চীনে যদি 3 টাকা দেশ ইনকাম করে, চীনের মানুষ মনে করে এই টাকাটা সবার। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। পৃথিবীর অন্যান্য দেশের সাথে সমাজতান্ত্রিক দেশের যে তফাৎ রয়েছে, তার নিদর্শন কিন্তু এটা। কারণ এখানে কিন্তু ব্যক্তি মালিকানাকে যতটা না গুরুত্ব দেওয়া হয়, সামাজিক মালিকানায় গুরুত্বটা তার থেকে বেশি দেওয়া হয়। ফলত যে যেটা উপার্জন করছে, সেই উপার্জনে কিন্তু সমগ্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণটা বজায় থাকছে, যার ফলে একটা শহরেও যে ব্যবস্থাটা দিতে, পরিষেবাটা দিতে পারা যাচ্ছে, গ্রামেও কিন্তু যেটা পাওয়া যায়, সাংহাই যেটা পাওয়া যায়, সেটা একটা প্রত্যন্ত গ্রামেও পাওয়া যায়, যেটা কিন্তু আমার এখানে নেই। তার ফলে ওদের মধ্যে এই দেশপ্রেমের কথা যখন আসে, তখন জোটবদ্ধতা অত্যন্ত দ্রুত হয়। আমাদের এখানে যেমন বিভিন্ন রাজনৈতিক দল, বিজেপি বলেছে যুদ্ধ প্রয়োজন, তাহলে কংগ্রেস বলবে না যুদ্ধ করা যাবে না, বামপন্থীরা বলবে না যুদ্ধ করা যাবে না, কিন্তু তৃণমূল আলাদা কথা বলবে। কিন্তু ওদের ক্ষেত্রে নাকি সেক্ষেত্রে এক সুরে কথা বলে, এক সুরে কথা বলে, যেটা আমাদের ক্ষেত্রে হয় না। আমাদের এখানে যদি আমি উদাহরণ দিই, আমি স্যারের প্রসঙ্গ দিয়ে বলি যে আমাদের ভারতবর্ষে যদি রাষ্ট্র বলে এইখানে 300 টাকায় একটা ফল পাওয়া যাচ্ছে কেজি, আর ব্যক্তি বলে যে 100 টাকায় ফল পাওয়া যাচ্ছে, আমরা দেখবো কোনটা কিনছে। 100 টাকা চলে। রাষ্ট্রর কথাটা কোনোভাবেই কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয় না। তাহলে স্বভাবত কারণে চীনের যে জাতীয়তা বোধ, জাতীয় স্বার্থ, সবটাই কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রণে। সেখানে সঙ্গে ভারতবর্ষের কিন্তু একটা বৃহত্তর তফাৎ রয়েছে। আচ্ছা, এই যে চীন যে মার্কেটটা তৈরি করেছে, চীন এই মার্কেট তৈরির পেছনে আমার যতটুকু জানাবো যে একটা দারুণ ইতিহাস আছে। যখন দেখবে তুমি ভারত মোবাইল উৎপাদন শুরু করলো, তখন তার যা দাম ছিল, হঠাৎ করে দেখো সেই সময়ে চীনা মোবাইল বাজারে ছেয়ে গেল। 500 টাকা 600 টাকায় মোবাইল পাওয়া যাচ্ছিল। খুব সচেতনভাবে লক্ষ্য করে দেখো, চীন সবসময় লস করে। চীন
প্রোডাক্টে লস করে। 500 টাকায় মোবাইলটা দিতে গিয়ে চীনের হয়তো প্রচুর টাকা ক্ষতি হয়েছে, কিন্তু ভারতবর্ষের মোবাইল উৎপাদনটাকে সে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, বিষয়ে এখানে যেটা আমরা এই যে বাজার ধরার যে পরিকল্পনা, হ্যাঁ, আপাতত ভাবে তো চীনের ক্ষতি হয়েছে, হ্যাঁ। ভারতে তো মোবাইল তৈরি শুরু হয়েছিল এবং কয়েকটা মোবাইল আসছিল, আস্তে আস্তে তৈরি হচ্ছিল। হুম, একদম একটু পিছিয়ে দাও 3-4 বছর আগে, তুমি লক্ষ্য করে দেখো 500 টাকা, 600 টাকা, 400 টাকাতে ঢেলে মোবাইল বিক্রি হচ্ছিল। হুম। তার ফলে কি হলো, আস্তে আস্তে ভারতের মোবাইল তৈরির জায়গাটাই কিন্তু বন্ধ হয়ে গেল। চীন এবার সুযোগ মতো তার দাম বাড়িয়েছে, দাম বাড়িয়ে মার্কেটটা তৈরি করে নিয়েছে, ভারতের মার্কেটটা শেষ করেছে। এটা একটা policy। আমাদের রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারলো না কেন? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাতে। একদম আজকে বড় বড় কথা বলা হচ্ছে যে চীনা দ্রব্য বয়কট করুন। আমার বক্তব্য, নিশ্চিত আমরা সাধারণ মানুষ সবাই বয়কট করবে। হুম। সাধারণ মানুষকে আপনি সেই পরিষেবা দেবেন কি? রাষ্ট্র কি সেই পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত, নাকি রাষ্ট্র শুধু সাধারণ মানুষের উপর চাপিয়ে দিচ্ছে? না, বিষয়টা হচ্ছে এইরকম ভাবে ভাবে যে চীন কিন্তু ওই যে 500 টাকায় প্রোডাক্টটা ভারতবর্ষের বুকে সাপ্লাই করছে, কোনোভাবেই কিন্তু চীন লস করে দিচ্ছে না। আপনাদের জানা আছে নাকি জানি না, যে আমাদের ভারতবর্ষে 8 ঘন্টা যদি পরিশ্রম করতে হয়, 8 ঘন্টার পরে যদি 1 মিনিট পরিশ্রম করতে হয়, আমরা কিন্তু রাস্তায় নেমে পড়ি। চীনের রাষ্ট্র কাঠামোর অঙ্গ হিসাবে তারা এতটাই রাষ্ট্রের উপর আস্থাশীল, রাষ্ট্র নির্দেশকে তাদেরকে মান্য করতে হয়। তারা 8 ঘন্টার পরিবর্তে 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত ওই একই পারিশ্রমিকে পরিশ্রমটা দিয়ে থাকে। তাহলে সুতরাং যে লসের যে কথাটা বলছেন, এটা কিন্তু কোনোভাবেই নয়। চায়না কিন্তু এই সাপোর্টটা দিতে পারে মার্কেট তৈরি করার জন্য। তো অবশ্যই তাদের যে উৎপাদন ব্যবস্থা, যদি আমরা সরাসরি সেই উৎপাদন ব্যবস্থার দিকে নজর দিই, তাহলে দেখব কিন্তু চীন অতি সহজেই, তাদের যদি ব্যবসায়িক দিকটা দেখি, তারা ভ্যাট পরিষেবার দিয়ে তারা ব্যবসাটা করে, যার ফলে ওইখানে একটা অর্থনৈতিক লেনদেনের ব্যাপারটা রয়েছে, সেটা ওরা যথেষ্টভাবে পেয়ে যায়, যার ফলে ব্যবসা করতে, বিদেশের বাজারে ব্যবসা করতে ওদের সুবিধা হয় আর কি। এবং এই যে কথা, ধরো যে কোনো লাইট, এই যে এত আলোয় ঝলমল করে আমাদের দেশ, এই আলোর অধিকাংশটাই তো কিন্তু চীনা প্রোডাক্ট, অধিকাংশটাই নাই, প্রায় 90% চীনের প্রোডাক্ট। এবং দৈনন্দিন জীবনে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা যা 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 ব্যবহার করি দৈনন্দিন জীবনে, তার অধিকাংশই কিন্তু চীনের দ্রব্য। আজকে হঠাৎ করে যদি এই জায়গাটাতে চেনটাকে ব্রেক করে দেওয়া হয়, তাহলে পুরো রাষ্ট্র ব্যবস্থাটা ধসে যাবে, একদম রাষ্ট্র কাঠামো তো দুর্বল হয়ে পড়বে। তাহলে কি আমরা আলোচনার একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। দীর্ঘক্ষণ এই বিষয় নিয়ে আলোচনা চলছিল। আমি মাধববাবুর কাছে একটি প্রশ্ন করে আলোচনা শেষ করব। সেটা হচ্ছে, আমাদের মতো, আমরা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের কাছে আত্মনির্ভর ভারত, চীনা দ্রব্য বয়কট বা স্বদেশী আন্দোলন, আমরা যেভাবে ব্যাপারটা যে মতো করে দেখি, কোথাও যে কি মনে হচ্ছে যে এর সবগুলোরই মূল উদ্দেশ্য দেশপ্রেম বা সত্যি ভারতবর্ষের উন্নতির থেকে অনেক বেশি রাজনৈতিক অভিসন্ধি? দেখুন, দুটো বিষয় আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে। আত্মনির্ভরতার কথা যেটা বলা হচ্ছে, সেটা অবশ্যই কিন্তু প্রাসঙ্গিক বিষয়। আত্মনির্ভর হওয়ার তো ভালো, একদমই তাই। আত্মনির্ভর যদি হতে পারি আমরা, ভালো। সেই আমার মনে হচ্ছে যে আত্মনির্ভরতার পথেও আমাদের আগাতে হবে। পাশাপাশি রাজনৈতিক যে উদ্দেশ্য, সেটাও কিন্তু এখানে থেকেই যাচ্ছে। আত্মনির্ভরতার পথে আমাদেরকে আগাতেই হবে, পাশাপাশি রাজনৈতিক যে উদ্দেশ্যটা, একজন এটাকে যদি আমরা স্লোগান ধরি বা দেশপ্রেম বলি, সেটাও কিন্তু একটা লুকিয়ে থাকা চিন্তা ভাবনার মতোই রয়ে যাচ্ছে রাষ্ট্রপ্রধানের হাতে। মানে কিছুটা খরগোশের মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে, নিজের চোখ বন্ধ করলে বোধহয় সবটাই আর কেউ দেখতে পাচ্ছে। আমরা এতক্ষণ দীর্ঘক্ষণ একই বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে হঠাৎ করে যে এখন বাজারে স্লোগান এসেছে চীনা দ্রব্য বয়কট করুন, চীনা দ্রব্য বয়কট না করলে সে হয়তো দেশদ্রোহী হয়ে যাবে। এটা সম্পূর্ণই রাজনৈতিক একটা অভিসন্ধি। আত্মনির্ভর ভারতের নিশ্চিতভাবে প্রয়োজনীয়তা আছে। কোন দেশ না চাই, কোন মাতা না চাই তার ছেলে স্বাবলম্বী হোক,
স্বাভাবিকভাবে আমরা ভারতীয়রা প্রত্যেকেই চাই আমরা স্বাবলম্বী হতে। এক্ষেত্রে সবার আগে আগিয়ে আসতে হবে রাষ্ট্রকে, রাষ্ট্র পরিকাঠামোর পরিবর্তন দরকার। রাষ্ট্র পরিকাঠামোতে যদি পরিবর্তন না হয়, দেশের মূল অর্থ যদি মুষ্টিমেয় কয়েকটা মানুষের হাতে রয়ে যায়, আর নিচু তলার মানুষ, নিচু তলা পর্যন্ত, শ্রমিক শ্রেণী পর্যন্ত সেই অর্থের যোগান যদি না এসে পৌঁছয়, তাহলে কখনোই কোনোদিনই এই পরিস্থিতি তৈরি হবে না। একটা শ্রেণী কাজ করবে আর একটা শ্রেণী হিউজ লাভবান হবে, এ কখনো এক হতে পারে না। চীন যে জায়গাটাতে বারবার আমাদের টেক্কা দিয়ে গেছে, মাধব একই কথা তুমি এতক্ষণ বলছিলে, যে চীনের উৎপাদিত দ্রব্যের ওপর যে লাভ হয় তার একটা অংশ শ্রমিকরা পায়, কিন্তু আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থাতে সেরকম কোনো পরিকাঠামো নেই। স্বাভাবিকভাবেই আমাদের দেশের শ্রমিকরা ব্রাত্যই রয়ে যায়। কাজেই আগে সিস্টেম তৈরি না করে, আগে পরিকাঠামো তৈরি না করে, আগে নিজেদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি না করে হঠাৎ করে চীনা দ্রব্য বর্জন করার জন্য যে লাফালাফি, যে প্রবণতা, এটা একেবারেই বাতুলতা, বাচালতা, এর সাথে বাস্তবের কোনো সম্পর্কই নেই। পাশাপাশি আরও একটা কথা বলে অনুষ্ঠান শেষ করব, দয়া করে কেউ গুলিয়ে ফেলবেন না। চীনের হানাদারি, চীনের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ বা চীনের আমাদের সেনাদের উপর আক্রমণ, এর সাথে আজকের আলোচনার কিন্তু কোনো রকম মিল নেই। এটি সম্পূর্ণ আলাদা একটি বিষয়। সেখানে আবারও সমস্ত ভারতীয়ের মতো আমাদেরও একটি কথা, যে বিনা যুদ্ধে নাই দিব সূচাগ্র মেদিনী। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে আমাদের অধিকার বুঝে নেব, কিন্তু অধিকার বুঝতে গিয়ে যদি আমাদের অর্থনীতি আরো ধসে পড়ে, আরো ধ্বংস হয়ে যায়, তাহলে সেই কবির ভাষাতে কথা দিয়ে অনুষ্ঠান শেষ করব, যে ক্ষুধার্ত শিশু স্বরাজ বোঝে না, চাই এক মুঠো অন্ন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি।